নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়ে গেছে। জ্ঞানেশ কুমার তিনি যা জানানোর জানিয়ে দিয়ে চলে গেছেন। এখন অপেক্ষা শুধু ভোট ঘোষণার, আর ভোট ঘোষণা হয়ে গেলেই সব ক্ষমতা চলে আসবে নির্বাচন কমিশনের হাতে। এবং প্রথমেই বলে দিই, এবার ভোট অন্য রকম। প্রতিটি কথা যা বলবো মিলিয়ে নেবেন, 100% মিলিয়ে নেবেন। ভোটারদের জন্য কত বড় সুখবর নির্বাচন কমিশন দিতে চলেছে তা আপনারা জেনে যাবেন খুব তাড়াতাড়ি। আমি আজ বলে দেবো, আজ আমি বলবো কমিশন এবার ভোটটাকে অন্য রকম করে ফেলতে চলেছে। এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে। এখন জানুন এবার ভোট কেন অন্য রকম এবং কিভাবে সেই অন্য রকমটাকে বাস্তবায়িত করতে চলেছে নির্বাচন কমিশন, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। বন্ধুরা, এর আগে আমি বলেছি ভোটের ফল নিয়ে বলেছিলাম 100% মিলিয়ে নেবেন, তেমনি আজকে আবার বলছি এবার ভোট অন্যরকম, সেটাও আপনারা 100% মিলিয়ে নেবেন। ভোট যে অন্যরকম তার সবচেয়ে আগে সেই বার্তাটি পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি পৌঁছে দিয়েছেন ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই যে ধর্ণা মঞ্চ এবং সেই ধর্ণা মঞ্চ হঠাৎ করে তুলে দেওয়া, এর মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন অন্যরকম ভোটের ইঙ্গিত নয়, স্পষ্ট বার্তা তিনি পেয়ে গিয়েছেন। প্রথমে আমি বারবার বলেছি যে একটা ধর্ণা মঞ্চ শুরু হয়েছে, সেই ধর্ণা মঞ্চ থেকে বেরিয়ে যাবার একটা এক্সিট রুট লাগে। রুটটা পাওয়া যাচ্ছিল না, কেউ বলছে না 60,06,000 ভোটার সবাই ঢুকে যাবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিও করেছেন যে পুরো এসআইআর এর আগে যেমন ভোটার তালিকা ছিল সেই তালিকায় ভোট হোক। উনি জানতেন হবে না, তবু তিনি করছিলেন। যখন এক্সিট রুট পাচ্ছেন না তখন ভাইপোকে দিয়ে বললেন যে শরীর খারাপ হয়ে যেতে পারে ইত্যাদি। কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায়টা ঘোষণা করলো, যে নির্দেশটা দিল, তার মধ্যে কোনো কিছু রাজ্যের পক্ষে নেই। ট্রাইব্যুনাল মানে সেটা অনেক লম্বা এক পদ্ধতি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দরজা খুলে গেছে। কার দরজা, কে ছিটকিনি দিয়েছিল, কে খুললো, কেউ জানে না। দরজায় ছিটকিনি তো উনি লাগিয়েছেন। প্রথম থেকে বলেছেন এসআইআর হতে দেবেন না, হয়েছে, এবং তারপরে যা তৈরি হয়ে গিয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশি ভোটারদের ভোটার তালিকায় ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। আমি বলছি না যে 100% সফল করা যাবে, তার কারণ তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিকভাবে সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে এমন অনেক নথি তৈরি করে ফেলেছেন যা অরিজিনালের মতো। সেই অরিজিনালের মতো দিয়ে কিছু হয়তো থেকে যাবেন, কিন্তু অধিকাংশ বাদ যাচ্ছেন। 1 কোটি হচ্ছেই ভোটার বাদ, কিছু কম বেশি হতে পারে। এবং এই যে দরজা খুলে গেছে বলে উনি তুলে দিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রচার কবে থেকে শুরু করবেন কিছু বলতে পারছেন না, বলতে পারবেনও না। আপনাদের বলি বন্ধু, এই যে নির্বাচনের এবার কেমন করে অন্যরকম হবে তার জন্য আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে 2011 সালে, 15 বছর আগে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন। আমার একজন বন্ধু প্রতিম সাংবাদিক, তাকে সকলে চেনেন, তার নাম আমি বলছি না, তিনি দীর্ঘদিন ইলেকশন কমিশনের সঙ্গে কাজ করেছেন, তার সাথে কথা বলেছি, কমিশনের কর্তাদের সাথেও আমি কথা বলেছি। বলে আমি যা যা জেনেছি সেটা বলবো, কিন্তু সবটা বলা যাবে না, কারণ গোপনীয়তা খুব দরকার। তৃণমূলের যাবতীয় কারসাজি ধরে ফেলেছে কমিশন। রীতিমতো গবেষণা চলেছে গত কয়েক মাস ধরে। কোথায় কিভাবে তৃণমূল কাজ করে, কোন জেলায় কি পদ্ধতি নেয়, কোন এলাকায় কারা কাজ করেন, যাবতীয় নথি নির্বাচন কমিশনের হাতে। কিভাবে এসেছে সেটা বলবো, কিছুটা, সবটা বলা যাবে না, এই শর্তেই জেনেছি। বন্ধুরা, 2011 সালের কথা মনে করাচ্ছি এই কারণে, তখন কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে যে লড়াই হয়েছিল তাতে তৃণমূল একা ছিল না, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট ছিল। এই যে কংগ্রেসের জোট থাকা এবং তখন কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায়, এই সুবিধাটা তৃণমূল পেয়েছিল।
পরে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেসকে ছেঁটে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তিনি করেছেন, বিজেপির সাথেও করেছেন, কংগ্রেসের সঙ্গে করেছেন। এই 2011 সালেই যখন বামেদেরকে নিয়ে কেন্দ্রের সরকার অত্যন্ত বিব্রত, তখনই 10 নম্বর জনপথ কংগ্রেসের হাইকমান্ডের প্রধান বাসভবন গান্ধী পরিবারের, সেখানেই সিদ্ধান্ত হয় এবারে নির্বাচনটাকে সিপিএম কে সরাতেই হবে এবং কমিশনকেও বলা হয় খোলা হাতে কাজ করতে, খোলা মাথায় কাজ করতে। তখন এই রাজ্যের যে গবেষণা, সেই গবেষণার মানে কাজটা করেছিলেন এসওয়াই কুরেশি, তখন নির্বাচন কমিশনার। তিনি পরিষ্কার বলেছিলেন যে এই যে কমরেডরা যে যে কায়দা করে ভোট চুরি করে এবং গণনার ক্ষেত্রেও যা যা করে যাতে ভোট মানুষ দিতে পারে না, যা করে, এই বিষয়গুলোর যে কলকবজা খুলে দিতে হবে, নাট বল্টু সব আলাদা আলাদা জায়গায় রেখে দিতে হবে, করা হয়েছিল। কারণ তখন সিপিএম এর ওপর 10 নম্বর, আমি সিপিএমটা বলছি, বামপন্থ তো গুরুত্বপূর্ণ নয়, আপনারাও জানেন, তাদের উপর 10 নম্বর জনপথের রাগ ছিল। তখন কেজি রাও আগে থাকতে বাংলায় এসেছিলেন, বাংলায় এসে বাংলার পরিস্থিতি সবকিছু দেখার পরে সেই রিপোর্টটা তিনি করেন কুরেশি সাহেবকে। এরপরে তিনটে মূলত কাজ করেছিল নির্বাচন কমিশন। এক, এরিয়া ডমিনেশন, প্রত্যেকটা জায়গায় জলপাই উর্দি মাথায় আর মুখে কাপড়ের ফেটটি হাতে কেন্দ্রীয় বাহিনী নেমে পড়ে গোটা রাজ্যে। রাতের বাংলায় না কেন্দ্রীয় বাহিনী ঘুরেছিল সেই সময়, ভোটের আগের রাতে মোটর বাইক বাহিনী, সেই বাহিনী সব গাল কাটা কান কাটা যারা চিহ্নিত গোলমাল যারা করেন তাদের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এরা কি করতো, এরা যে কোনো একটা বাড়ির সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলের এক্সিলেটরটা খালি বাড়াতো, গো গো করে আওয়াজ হতো, আর বলতো মাসিমা মেসুমশাই দাদা বোন বৌদি কাল বাড়ির সবাই বাড়িতেই থাকবেন, অত চিন্তা করতে হবে না, ভোট আমরা দেখে নেব, আপনার ভোট পড়ে যাবে। এই যে বিষয়টা ছিল সেবার সেটা করতে পারেনি বামফ্রন্ট। দ্বিতীয়টা ছিল ভোটের দিন বুথ সংলগ্ন গ্রামে কিভাবে টহল দেওয়া হবে। দেখুন, আমার মনে আছে মঙ্গলকোটের একটা জায়গার কথা, সেই জায়গার কথাই বন্ধুর কাছ থেকে শোনা কিছুটা, এবং সেখানে লাইন দিয়ে ভোটাররা ভোট দিতে গিয়েছিলেন, সামনে পিছনে এসএলআর হাতে বাহিনী ছিল, সিপিএম ট্যাফু করতে পারেননি, গুন্ডারা বসেছিল ঘরে, এবং চটভূত সেটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছিল। চটভূত কি জানেন, এখনো আছে, কারণ আপনারা দেখবেন বুথের ভেতরে একটা জায়গা ঘিরে দেওয়া হয় যেখানে ইভিএম থাকে, তখন ব্যালট পেপার থাকতো, ইভিএম থাকতো, যখনই যা থাকতো। এখন চটের জায়গায় কোথাও হয়তো বক্স দিয়ে বানানো হয় ঘরটা। এইখানে কি হতো, একজন ভোটার ভোট দিতে ঢুকলেন, ফার্স্ট পোলিং অফিসার ভোটের কার্ড মিলিয়ে দেখে দেখে বললেন হ্যাঁ তুমি ঠিক ভোটার, তুমি যাও। এবার তিনি ওই টিপ সইটা করিয়ে নিলেন বা সই করিয়ে নিলেন। থার্ড মানে সেকেন্ড পোলিং অফিসার সেটা করান। থার্ড পোলিং অফিসার কি করেন, আঙুলে কালি লাগিয়ে দেন। এই কালি লাগানোর পর প্রিজাইডিং অফিসার ইভিএম এর এক্সটার্নাল কনসোলের বোতামটা টেপেন, তবে ভোট দেওয়া যাবে। এইবারে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যে ভোটার, তিনি ভোট দিতে যেই চটের আড়ালে গেলেন, চটের আড়ালে বসে থাকতো ভূত। সেই ভূত কি করতো, ভোটটা দিয়ে দিত। উনি আবার যেমন করে ঢুকেছিলেন তেমন করে বেরোলেন, চলে গেল, স্বচ্ছ ভোট। তৃণমূল আমলেও গ্রামে গঞ্জে এটাই হয়। এখনো চটভূত ওই 11 সালে যারা হেরে গিয়েছিল তারা আবার 2016 ফিরে আসে, 21 ফিরে আসে, খালি তাদের দলের পরিচয়টা বদলে যায়। এইটা ছাড়াও কামিনী কাঞ্চন একটা বিষয় আছে, এটা আছে মানতে হবে। কেন্দ্রীয় বাহিনী এলে তাদের কামিনী কাঞ্চন দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 11 সালে এই ভোলানোটা যায়নি। এমনকি কোন বুথে যে বাহিনী গেছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে, সেটা অ্যালাউ করেনি কেন্দ্রীয় বাহিনী, করেনি। সেখানে তাদের যে ক্যান্টিন সেখান থেকে এসেছিল। এবার আমি আপনাদের বলি এবারের ভোট নিয়ে কেন অন্যরকম, তার জন্য কি প্ল্যান। আপনারা মোবাইল ফোন কেনেন, মোবাইল ফোনের যে মডেলটা কেনেন তারপর দেখবেন তার একটা প্রো ভার্সন বেরোয়, এটা বেরোয় তো। ঠিক তেমন করে এবার সিলেবাসটা একই,
কিন্তু সেই সিলেবাসের মধ্যে যে অল্প স্বল্প যে বদলটা এসেছে ভেতরে, সেই বদলটা ধরে ফেলেই পরিকল্পনাটা করা হয়েছে। আপনারা বলতে পারেন এইটা হচ্ছে 2011 প্রো মডেলে ভোট হবে 2026 সালে, এই জন্য আপনাদের 15 বছর আগে নিয়ে গেলাম। প্রথম কথা, এরিয়া ডমিনেশন এমন করে হবে, কোনো গুন্ডাগর্দি চলবে না। নির্বাচন কমিশন এবার দুটো পরীক্ষায় পাশ করতে চাইছে, একটা বাংলায় সুষ্ঠুভাবে ভোট হবে, কোনো কারচুপি হবে না, আর দ্বিতীয় খুন খারাপি হবে না। এইটা, এই দুটো পরীক্ষার মধ্যে দ্বিতীয় পরীক্ষায় কমিশন পাশ করতে পারবেই এমন গ্যারান্টি আমি দিতে পারছি না। কারণ যখন আমি এই প্রতিবেদন রেকর্ড করছি তখন খবর পাচ্ছি যে ডায়মন্ড হারবারে এক বিজেপি নেতাকে গুলি করা হয়েছে, তিনি পুজো দিতে যাচ্ছিলেন, তার চিকিৎসা চলছে, তার কঠিন অবস্থা। জানি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি কেন, রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের কর্মীর যেন রক্তপাত না হয়, মৃত্যু না হয়। এই পরীক্ষাটায় পাশ করতে হবে বাঙালিকে। গোটা দেশ পেরেছে, গোটা দেশের কোথাও রক্তপাত হয় না, অশান্তি হয় না, আমরা এখনো সেই যুগে পড়ে রয়েছি। এটা কমিশনের কাছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কমিশন 100 পাবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু প্রথম যে পরীক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং গণনা, ভোট গ্রহণ যাতে করা যায়, তাতে 100 নম্বর পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে ফেলেছে কমিশন, ফার্স্ট বয় হবার মতো, একেবারে সঞ্জু স্যামসনের মতো ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে চায় নির্বাচন কমিশন, হতে পারবে। এই যে একজন বড় ক্রিকেটার, বড় খেলোয়াড়, তিনি যেভাবে প্রিপারেশন নেয়, যে শত্রুপক্ষের কি কি দুর্বলতা আছে সেগুলো প্রথমে দেখে নেওয়া হবে, এটা সেই যে চিন্তা, সেই চিন্তা আইপ্যাকের চিন্তার থেকে অনেক এগিয়ে। আমি জানি যে মেধাবী পড়ুয়াদের ভাড়া করেই আইপ্যাক তৈরি করে, মানে চাকরি দিয়ে, ভাড়া করা বলবো না, তারা কাজ করেন, তাদেরকে মানে ভাড়াটে সংস্থা তৃণমূলের, কিন্তু সেখানে যারা চাকরি করেন তাদের বিরুদ্ধে তো কিছু বলার নেই, তাদের এটা কাজ, তারা খুব দক্ষতার সঙ্গে কাজটা করেন, আমরা জানি, দেখেছি পরপর 3-4টে নির্বাচনে আমরা দেখেছি। কিন্তু এবার তারা দফায় দফায় ফেল করছেন, এসআইআর এ ফেল করেছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তারা যা করেছেন সেটা ফাইনাল হবে না। আমি যে তালিকা প্রকাশ করেছি অনেক বদল আসছে, কারণ তৃণমূল একটু পেছনে গিয়ে খেলা শুরু করছে, ফলে অনেক বদল আনবে, আরো বেশি মানে জয়ী বিধায়ক বাদ যাবেন, আরো বেশি মুসলিম ভোটার, মুসলিম প্রার্থী আসবে, এটা মোটামুটি ঠিক করে ফেলেছে। এবার এই দক্ষ খেলোয়াড় যেভাবে প্রতিপক্ষের দুর্বলতা ধরে নিয়ে তারপর নিজের স্ট্র্যাটেজি ঠিক করেন, এবার সেভাবেই করেছে কমিশন। কি কি করেছে বলবো না, যেটুকু জানি সবটা আমিও জানি না, জানা সম্ভব নয়, কিন্তু প্রিপারেশন যে হয়ে গেছে এই বিষয়ে আমি 100% কমিশনের উপরে নির্ভর করছি। আর যে তৃণমূলের ভুতুড়ে ভোটার, তাদের না পুরো কচুকাটা হয়ে গেছে, তারা ভুতুড়ে ভোটার বলে ব্যাপারটা থাকবে না। কি হতে চলেছে না আপনারা সময় পেলে আভাস পাবেন। আপনারা যারা এখনো অসহায়ের মতো বলছেন পরিবর্তন চাই, তবু দিদি ক্ষমতায় আসবেন, আমি আগেও বলেছি, আবারও বলছি, এবার ভোট টিএমসির বিরুদ্ধে বিজেপির নয়, এবার ভোট টিএমসির বিরুদ্ধে ইলেকশন কমিশনের, টিএমসির বিরুদ্ধে বাংলার, টিএমসির বিরুদ্ধে বাঙালির, টিএমসির বিরুদ্ধে জাতীয় সুরক্ষার, এবং সর্বোপরি টিএমসির বিরুদ্ধে গণতন্ত্র ও সংবিধানের লড়াই, যে লড়াইয়ে সুপ্রিম কোর্টও অংশ হয়ে গেছে। দেখুন, জ্ঞানেশ কুমাররা এলেন, সব রাজনৈতিক দলের কথা শুনেছেন, ডিএম, এসপি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাইকে বকা ঝকা করে বুঝিয়ে দিয়েছেন কি হলে কি হতে চলেছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন এবং তিনি মনে করছেন যে তৃণমূলের মধ্যে ভাঙানো ধরানোর চেষ্টা হচ্ছে। আমি সম্পূর্ণ খবর পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেবো কি হতে চলেছে তৃণমূলের ভিতরের অবস্থাটা। কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে আলোচনার কমিশন কি করতে চলেছে। প্রথম কথা, অবাধ শান্তিপূর্ণ ভোট লক্ষ্য হিংসা বরদাস্ত করা হবে না, এই বার্তাটা পরিষ্কার ভাবে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসল যে কাজটা করেছে কমিশন সেটা আমি বলবো, এই যে
ফার্স্ট বয়ের মতো রেজাল্ট করার জন্য একজন ফার্স্ট বয়কে বেছে নিয়েছে কমিশন। প্রশাসনিক আধিকারিকদের পক্ষপাতমূলক আচরণ দেখলে কড়া পদক্ষেপ, এমনকি ভোট মিটে গেলেও। রাজ্যে ৮০,০০০ বুথ, সেই বুথের সংখ্যা বাড়ানো হবে, কারণ ১২০০ হয়ে গেলেই দুটো বুথ, ১২০০ বেশি ভোটার নয়। যদি ১৩০০ হয়ে যায় দুটো, ৬৫০, ৬৫০, ৮০০, ৪০০ ভাগ করে দুটো বুথ হবে। দুটো বুথ মানে সেখানে বেশি নিরাপত্তা বাহিনী দেওয়া যাবে। একটা বুথের মধ্যে ১২০০ জনের জন্য যে নিরাপত্তা বাহিনী, তার দ্বিগুণ হয়ে যাবে যখন সেটা দুটো হয়ে যাবে। আর ১০০% বুথেই ওয়েব ক্যাম। আরো বড় যে পদ্ধতিটা বলেছে যে ভোট হয়ে গেল, এবার দেখা গেল কাউন্টিংও হয়ে গেল, ভিভিপ্যাটের সঙ্গে আর ইভিএম এর সংখ্যা মিলছে না, সেটা ভোট মিটে যাওয়া, কাউন্টিং মিটে যাওয়ার পরেও চেক করা যাবে। আর প্রতি ২ ঘন্টা অন্তর কত ভোট পড়ছে, কোথায় কি অবস্থা, সেটা কমিশন ওয়েবসাইটে জানাতে থাকবে। এই যে জানানোটা, এই জানানোগুলো মানে হচ্ছে মানে সবকিছুই মানুষের সামনে খোলা থাকবে যে এইভাবে এগোচ্ছে ভোটটা। আপনারা বুঝতে পারবেন, ১০০% মিলিয়ে নেবেন। কোথাও বেশি ভোট পড়ছে, কোথাও কম পড়ছে, এবার হবে না, মোটামুটি গড়টা ঠিক থাকবে। আর ওই যে বললাম না, ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মেলানো, এই পরীক্ষাটা প্রার্থী যদি চান গণনার পরে ৭ দিন পর্যন্ত এটা করা যাবে, এই ব্যবস্থাটা করে রাখছে কমিশন। এবার বলি কমিশনের যে আসল কথাটা, যেটা কমিশন ভেবেছে, এক বাঙালির ওপরেই কমিশনের যত ভরসা। কৃষ্ণকে যেমন সারথি বানিয়েছিলেন অর্জুন যুদ্ধের জন্য, এবারও তো এক ধর্মযুদ্ধ হতে চলেছে। এই ধর্মযুদ্ধে জ্ঞানেশ কুমারের সারথি হচ্ছেন সুব্রত গুপ্ত। তাকে তো রোল অবজারভার করা হয়েছিল, সে কাজ তার শেষ হয়ে গেছে। কিন্তু জ্ঞানেশ কুমার এবার যখন এলেন কলকাতায়, প্রতিটি বৈঠকে সুব্রত গুপ্তকে রাখা হয়েছিল, বুঝিয়ে দেওয়া হয়েছে সুব্রত গুপ্তই হচ্ছেন এই রাজ্যের বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক। এবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবরা ছিলেন, মনোজ আগরওয়াল ছিলেন সিইও, পরিষ্কার বলা হয়েছে সুব্রত গুপ্ত আর মনোজ আগরওয়াল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, এবং সুব্রত গুপ্তকে না জানিয়ে কোনো কাজ করতে পারবেন না পুলিশ কর্তারা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জেলা শাসক। স্পষ্ট করে গণেশ কুমার জানিয়ে দিয়েছেন সুব্রতর কথা শুনেই সবাইকে চলতে হবে। তার মানে রোল অবজারভার সুব্রত সত্যি তার পারদর্শিতা দেখিয়েছেন, এবং কমিশন তাকেই করে দিল রাজ্যের বিশেষ পর্যবেক্ষক। এরই মধ্যে নতুন রাজ্যপালও আসছেন, আর ত্রিপুরার আইপিএস মিশ্রা, তাকেও এখানে আইন শৃঙ্খলা দেখার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কিন্তু এই কে সুব্রত গুপ্ত জানেন? এই সুব্রত গুপ্ত হচ্ছে খড়গপুর আইআইটি থেকে বিটেক এবং এমটেক করেছিলেন তিনি, তখন ১৯৮৮ সাল। সেই সময় বিটেক এমটেক করেছেন এবং তাতে দারুণ রেজাল্ট। কিন্তু সুব্রত তখন ভারতের যে মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম, তার যে ডিআরডিওর প্রজেক্ট ছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন, সেই কাজ করছিলেন। খড়গপুরে তিনি এই পড়াশোনার মাঝখানেও রাত ভোর ক্ষেপণাস্ত্রের অ্যান্টেনা নিয়ে তিনি গবেষণা করতেন। কিন্তু মুশকিল হলো তখন কেন্দ্রের যে সরকার, তখন সরকার এই ক্ষেপণাস্ত্র বা মিসাইল গবেষণা এসবে তেমন বরাদ্দ করতো না। ফলে এই সুব্রত গুপ্ত বন্ধু বান্ধবদের কথা ইত্যাদিতে নিজের কেরিয়ারটা চেঞ্জ করলেন, তিনি আইএএস পরীক্ষায় বসলেন। এবং আপনাদের বলি, ইউপিএসসি দিয়ে আইএএস হন সুব্রত। সুব্রত পরীক্ষা দিয়ে এক চান্সে আইএএস হয়েছিলেন ১৯৯০ সালে, এক চান্সে আইএএস। এবং সুব্রত গুপ্তর উপর ভরসা রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা যে বলি না যে তাকে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর করেছিলেন, এবং সেই সময় তিনি অনেক কাজ করেছেন চুপিসারে, যেটা আমরা জানতে পারিনি। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে যে জমি অধিগ্রহণ হয়েছিল, সেটা করেছিলেন এমবি রাও।
এমভি রাবের অনেক ত্রুটি ছিল হয়তো, তার জন্য সিঙ্গুর নন্দীগ্রাম, কিন্তু আড়ালে থেকে সিঙ্গুর বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা করেছিলেন সুব্রত গুপ্ত, পারেননি। অথচ সুব্রত গুপ্তর আমলে 2007 থেকে 2011 সাল তিনি যখন WBIDCর পদে রয়েছেন তখন 7,000 একর জমি অধিগ্রহণ হয়েছিল। বিদ্যাসাগর শিল্প তালুক, পানাগড় শিল্প তালুক, রঘুনাথপুর শিল্প তালুক, এই যে যেটুকু যা হয়েছে বাংলায়, যেটুকু বিনিয়োগ হয়েছে, তার পিছনে সুব্রত বাবুর অংশগ্রহণ বা তার অবদান বাঙালি কোনোদিনও ভুলতে পারবেন না। ওনার চেষ্টাতেই দুর্গাপুরে বিমানবন্দর। নিউ টাউনে যখন জমি অধিগ্রহণ হচ্ছে তখন উত্তর 24 পরগনার এডিএম ল্যান্ড অ্যাকুইজিশন কে ছিলেন? সুব্রত গুপ্ত। 2011 সালে কে মার্শিয়াল মানে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন ম্যানেজিং এর ডিরেক্টর হন, তখন তারই পরিকল্পনা ছিল হাওড়া থেকে নদীর তলা দিয়ে কলকাতায় আসবে মেট্রো রেল, করা যায়নি। তখন রাজ্য সরকার প্ল্যানটা চেঞ্জ করে দেন, বলে পথ বদলাতে হবে, ওখান দিয়ে করা যাবে না, নানা রকম কিছু বুদ্ধি শুদ্ধি এটা দিয়েছিলেন, সেটা করা যায়নি তখন। কিন্তু পরে 10 বছর বাদে হয়েছে, ততদিনে কি হয়েছে, অনেক খরচ বেড়ে গেছে, অনেকটা খরচ বেড়ে গেছে, 10 বছর বাদে হয়েছে, কিন্তু হয়েছে। এই সুব্রত গুপ্ত এবার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে লড়াই ইলেকশন কমিশনের, তার সেনাপতি। সুতরাং যুদ্ধ কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দরজা খুলে গেছে, কিন্তু আমি আপনাদের বলছি একটা একটা করে তার দরজা বন্ধ হচ্ছে। তিনি একই সাথে হিন্দুদের ভয় দেখানোর জন্য বলেছেন একটা কমিউনিটি যখন ঘিরে নেবে তোমাদের 12টা কেন 13টা বেজে যাবে। তার মানে কিন্তু তিনি বারবার করে বোঝাতে চেয়েছেন মুসলিম মানেই গুন্ডা, মুসলিম মানেই অত্যাচারী। তিনি জানেন এটা, যে হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে কোনোদিনও কখনো কোনো গোলমাল হয়নি। যেদিন পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে এবং সেখানে যখন হিন্দু গরিষ্ঠতা কমে গেছে তখন কিন্তু সেটা জ্বলেছে। আমাদের ভারতের অঙ্গ থেকে বেরিয়ে যাওয়া পাকিস্তান, সেখানেও মুসলিম গরিষ্ঠতা হওয়ার পরেই কিন্তু এত গোলমাল। কাশ্মীরের একাংশ তাই ছিল, গোটা পৃথিবীর ইতিহাস দেখুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম শিক্ষিত সমাজের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে, শহুরে মুসলিমদের দরজা বন্ধ হয়ে গিয়েছে। জানি না, হিন্দুদের একাংশকে নিয়ে এখনো আমার চিন্তা আছে, কিন্তু ভাতা দিয়ে তিনি পেরে উঠবেন না, ভাতা দিয়ে পেরে উঠবেন না তিনি। বিজেপির যে পরিবর্তন চললো 10 দিন ধরে, তার সমাপ্তটা দেখে আমার মনে হয়েছে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, শুধু বিজেপি কর্মীরা উদ্বুদ্ধ হয়নি, মানুষের সাড়া, আমি বিজেপিকে নিয়ে অত চিন্তিতই নই, মানুষ যেভাবে সাড়া দিয়েছে সেটা লক্ষণীয়। এবং আমি নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি অতীতের নির্বাচনে যখন তারা বাড়ি বাড়ি গেছেন তখন মানুষ ভয়ে ভয়ে লিফলেটটা নিয়েছেন, এখন অনেকে ভেতরে আসতে বলছেন, কেউ কেউ চা অফার করছেন। বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে। তাই ভোট এবার অন্যরকম, প্রতিটি কথা মিলিয়ে নেবেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানি, অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, নিশ্চিন্তে থাকবেন।